আজকে আপনাদের মিডের পরে ফার্স্ট উইক সেটা আমরা এই স্লাইডটায় দেখেন যে আমরা স্লাইডটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। আপনার টপিকটার নাম থার্ড স্লাইডের নাম আপনারা লিখতে পারেন যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা আপনাদের জন্য নতুন, মানে টপিকটা বেশ নতুন। স্লাইডের যে পোর্শনগুলো আগে পড়ানো হয়েছে, এই যে দেখেন এই টপিকগুলো আগে পড়ানো হয়েছে, এই জন্য এগুলো স্কিপ করবো। যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু খাতায় ওই টপিকগুলো লিখে রাখবেন এবং ওগুলোর থেকে স্টাডি করবেন। দেখেন যে এই সুইচ গিয়ারে এই পোর্শনগুলো আগেও পড়ানো হয়েছে, এই জন্য এইগুলা জাস্ট এর একটু সামারি বলছে। আপনারা ফার্স্টে আজকে টপিকটার নাম দেন হচ্ছে যে সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টপিক। আচ্ছা, দেখেন এখানে আমাদের এই টপিকটা লিখে নেন। হ্যাঁ, যে এখানে এই স্লাইডটা কিন্তু বেশ বড়, সব পড়তে হবে না। আমি যে যে টপিক আপনাদেরকে লিখতে বলবো সেই টপিক লিখে নেবেন এবং সেগুলোই পড়বেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফার্স্ট আজকের টপিক হচ্ছে সিকোয়েন্স অফ অপারেশন ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। এখানে দেখেন আমরা এটা ব্যাখ্যা করব হচ্ছে কি এত কলম কেন? কলম তো পানিতে ভেজে না, সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই যে এই কয়েকটা একটু ব্লকগুলো দেখেন যে ফল্ট হলে কি কি হয়। প্রথমে আমরা ব্লকে দেখতেছি হচ্ছে ফল্ট অকার্স। ফল্ট অকার্স বলতে এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের লাইনটা, এই ট্রান্সমিশন লাইনটাকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য এই যে এখানে একটা ফল্ট হয়েছে, এটাকে বলা হচ্ছে ফল্ট অকার্স। তারপরে ব্লকটা দেখেন রিলে সেন্স দ্য ফল্ট অ্যান্ড ক্লোজ দ্য ট্রিপ সার্কিট। রিলে বলতে এই যে এখানে দেখেন একটা সিটিটা হচ্ছে তো আপনার ফল্টটাকে সেন্স করে, ওভার কারেন্ট যেটা আপনাদের সেন্স করে, আর পিটিটা হচ্ছে ওভার ভোল্টেজ সেন্স করে। এ সেন্স করে হচ্ছে এই রিলেটাকে সে নর্মাল কন্ডিশনে হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট অবস্থায় থাকে, কিন্তু যদি আপনার ওই যে ওরা দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি এই দিক থেকে বসে বলি। এবার আসে এখন তো আচ্ছা, হ্যাঁ, দেখেন যে সিটিটা আপনার ওভার কারেন্ট সেন্স করবে, পিটিটা হচ্ছে ওভার ভোল্টেজ সেন্স করে এই রিলেটাকে বলবে যে আমাদের ফল্ট হচ্ছে কি না। যদি ফল্ট হয়, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে ছিল, এটা হলো নর্মালি ওপেন কন্ট্যাক্ট বা নর্মালি ওপেন কন্ট্যাক্ট রিলে। তারপর এটা হচ্ছে দেখেন এই যে রিলেটার এই পুশ বাটনটা হচ্ছে একটা সার্কিট আবার ফিল আপ করে রাখছে। এই যে এখানে দেখেন একটা সার্কিটটার মধ্যে আবার একটা ব্যাটারিও আছে। এইটা যখন ক্লোজ হয়ে যাবে, এই ফুল সার্কিটটা একটা ক্লোজড সার্কিট হিসেবে কাজ করবে না? এতক্ষণ ওপেন ছিল, এখন যখন পুশ বাটনটা নিচে নেমে ক্লোজ হয়ে গেল ওভার কারেন্ট অথবা ওভার ভোল্টেজ সেন্স করে, তখন এটা সার্কিটটা একটা ফিল আপ সার্কিট হয়ে যাবে না? এতক্ষণ তো ওপেন সার্কিট ছিল, তাই না? এখন বন্ধ হয়ে যাবে সার্কিটটা। বন্ধ হয়ে গেলে এই ট্রিপ কয়েলটা করবে কি, এই ব্যাটারির থ্রুতে ট্রিপ কয়েলটা চার্জ হয়ে আমাদের এই সার্কিট ব্রেকারের, আমরা দুই ধরনের কন্ডিশন পড়ছি না, একটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর একটা হচ্ছে থার্মাল কন্ট্যাক্ট, তাই না? যদি এখানে হচ্ছে এই শর্ট সার্কিট কোনো ফল্ট হয়, তাহলে এই ট্রিপ সার্কিটটা সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে আপনার
এনার্জাইজ করবে, তখন রিলেটা ওই যে স্প্রিং কানেক্টেড থাকে নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং ক্লোজ কন্ট্যাক্ট, তাকে ইয়া করে দিবে, আনল্যাচ করে দিবে বা ব্রেক করে দিবে। তখন এই সার্কিট ব্রেকারটা ব্রেক হয়ে গেল, আমাদের এই ফলটা আর এই দিকে আসতে পারবে না, তাই না? এই যে সার্কিট ব্রেকারটা এখানে যেহেতু ফল্ট হয়েছে, ব্রেক করে দেওয়ার মাধ্যমে আমাদের এই পোর্শনটাকে, এই দিকের পোর্শনটাকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম। তখন আর ফল্ট কারেন্টটা এই যে এই দিক দিয়ে পাস হইতে পারবে না, তাই না? এই যে এখানে ব্রেক করে দিলাম আমার সার্কিটটা, বোঝা গেল কী হচ্ছে এখানে? আচ্ছা, এই কন্ডিশনগুলো আপনার একটু পয়েন্ট আকারে লিখতে হবে। প্রথমে হচ্ছে দেখেন, রিলে সেন্স দ্য ফল্ট অ্যান্ড ক্লোজ দ্য ট্রিপ সার্কিট। এই যে আপনার যে রিলে ফল্টটাকে সেন্স করছে সিটি এবং পিটির মাধ্যমে এবং ট্রিপ সার্কিটটাকে ক্লোজ করে দিছে। এটাকে বুঝি না। হ্যাঁ, এই যে এটা রিলে কন্ট্যাক্টটা যখন আপনি সিটি এবং পিটি কোনো হচ্ছে যে ভ্যালু আছে তার থেকে বেশি ভ্যালু দেখে। হ্যাঁ, নির্দিষ্ট অবশ্যই মান আছে, নির্দিষ্ট মানে এই ব্যাটারিটা হচ্ছে আপনার এই চিপ কয়েলটাকে চার্জ করার জন্য কাজে লাগে। এই চিপ কয়েলটা আবার আপনার সার্কিট ব্রেকারের ভিতরে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো আছে সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টকে চার্জ করে, বুঝতে পারছেন? এই ব্যাটারিটার কাজ হচ্ছে এই ট্রিপ কয়েলের মাধ্যমে সার্কিট ব্রেকারকে অপারেশন করানো। এটা এই রিলে কন্ট্যাক্টটা নর্মালি ওপেন অবস্থায় থাকে, তখন এই সার্কিটটা কি ক্লোজ সার্কিট নাকি ওপেন সার্কিট? ওপেন সার্কিট। যখন আপনার ফল্ট হবে এই সিটিটা বেশি কারেন্ট দেখবে, পিটিটা হয়তো বেশি ভোল্টেজ দেখবে, তখন হচ্ছে এই রিলেটা ক্লোজ করে দিবে। কোনটা? এটা রিলেটার কাজ হচ্ছে আপনার সিটি এবং পিটির সাথে রিলেটেড। রিলের সাথে আপনার সার্কিট ব্রেকারের পরের সম্পর্ক। আচ্ছা, এটা এই সিটি পিটির আপনার হচ্ছে যে কিভাবে কাজ করবে সেটা নাকি? না, সোর্স বলতে কি আপনার হচ্ছে সিটিটা, আপনি যদি ধরেন যে একটা ফল্ট হচ্ছে, সিটিটা হচ্ছে আমি পড়াইছি না সিটি আপনাদেরকে, সিটিটা হচ্ছে প্রাইমারিতে একটা আমাদের এই ট্রান্সমিশন লাইনটাই হচ্ছে সিটির প্রাইমারি। হ্যাঁ, আই কারেন্টে মেজার করে। হ্যাঁ হ্যাঁ, এই যখন শর্ট সার্কিটটা হবে একটা অনেক বেশি কারেন্ট যাবে না, সেই বেশি কারেন্টটা আমরা যদি সিটিতে মানে কোনো সিটির অ্যাক্রসে কোনো অ্যামিটার ধরি, তাহলে অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে না? তখন সেই সিটিটার কারেন্টটাকে কমায় নিতে হবে। এই জন্যই এই যে ট্রান্সমিশন লাইনের প্রাইমারি সাইডটা হচ্ছে সিটি, আর সেকেন্ডারি সাইডটা হচ্ছে অনেকগুলো কুণ্ডলী এখন যখন দেবো আমরা, ওই বেশি কারেন্টটাকে কমায় নিয়ে আসবে, একটা অ্যামিটারে মাপতে পারে এইরকম কারেন্টে আসবে। তারপর হচ্ছে সিটিটা সেই কারেন্টটা দেখে আমাদের এই রিলেকে সিগন্যাল দিবে যে এখন তুমি নর্মালি ওপেন থেকে ক্লোজ হয়ে যাও, বোঝা গেল? এই সিটিটা এনার্জাইজ হওয়ার মানে সোর্স বলতে ট্রান্সমিশন যে লাইনটা সেটাই হচ্ছে আপনার সিটির প্রাইমারি, বুঝতে পারছেন? আচ্ছা, নিচের ব্লকগুলো দেখেন যে এনার্জাইজ দ্য ট্রিপ কয়েল আনলেস দ্য স্প্রিং। এই যে ট্রিপ কয়েলটা ব্যাটারির থ্রুতে এনার্জাইজ হয়ে এই সিবি বা এমসিবির ভিতরে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে তাকে খুলে ইয়া করে দেয়, আনল্যাচ করে দেয়, সেটা বলছে। ওই যে কন্ট্যাক্ট স্টার্টস টু অ্যাপার্ট অ্যান্ড আর্ক ইজ জয়েন্ট বিটুইন দ্য সার্কিট ব্রেকার। এই সেট এ কারা দিছেন? কেউ দিছেন এখানে? সেট এক্সাম সেটে। আচ্ছা, ওখানে তো ছিলই, পড়ছে না যে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন আর লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন, এগুলো লিখছেন না নাকি? মনে পড়ে কিছু? আচ্ছা, সিটিটা হচ্ছে আপনার যেখানে ফল্ট হয়েছে সেখানে তো আমরা যেখানে ফল্ট হইতে পারে সেখানে তো সিটিটা রাখতে হবে, তাই না? যেহেতু আপনার ওখানে ফল্ট হলে প্রাইমারি যে কারেন্টটা সেটা হচ্ছে আপনার ওই ফল্ট কারেন্টটা, সেইটাকে আমরা সেকেন্ডারিতে কমায় নিয়ে আসবো কারেন্টটা মাপার জন্য অ্যামিটারের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এটা নর্মালি ওপেন অবস্থা আছে। এখন ওই যে রিলের কন্ট্যাক্টটা যখন হবে তখন তো পুরো সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। ওটা কার মাধ্যমে? সার্কিটটা ক্লোজ হয়ে যাবে যে রিলের মাধ্যমে। এটা তো ওই যে আপনার রিলের মধ্যে 3 ধরনের রিলে আছে, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, ইন্ডাকশন টাইপ রিলে, আর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেসড রিলে। মানে আপনি যখন এই যে এখানে সিটিটা বেশি কারেন্ট সেন্স করবে, সে একটা মাইক্রো কন্ট্রোলার মাধ্যমে রিলেকে বলবে যে তুমি এখন নর্মাল ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ করে দাও, তখন সে ক্লোজ করে দিবে, বুঝতে পারছেন? মাইক্রো কন্ট্রোলার তো আপনার ডিসি একটা সোর্স দিয়ে আপনি চালাতে পারেন। মাইক্রো কন্ট্রোলার তো চালানোর জন্য একেবারে আপনার জেনারেটর দিয়ে চালাতে হবে এমন কিছু না। হ্যাঁ, ওটা তো ডিসি সোর্স দিয়ে আপনার মাইক্রো কন্ট্রোলার দিতেই পারবেন।
আমরা এখন অত ছোট পোর্শনেও নাই, আমরা একটু হায়ার পোর্শনে আছি, বুঝতে পারছেন? মানে আমরা মাইক্রো কন্ট্রোলারের যে কাজ সেটা আপনার মাইক্রো কন্ট্রোলার কোর্সটা করছেন নাকি এখনও? আচ্ছা, তখন করবেন, তখন দেখবেন যে মাইক্রো কন্ট্রোল দিয়ে কী কী করা হয়, তখন দেখবেন আপনার ওগুলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা সুইচ, এটা এক ধরনের সুইচ। আচ্ছা, আমাদের এই প্রথম আজকের যে টপিকটা এটা এই পর্যন্তই আপনারা পড়বেন। এই ব্লকগুলা দিয়ে আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা ব্যাখ্যা করবেন যে ফল্ট হলে কি কি হয় এখানে। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ব্লকটা লিখতে হবে আর সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে। হ্যাঁ, সেটা তো আমি আসতেছি, সেটা তো এই যে এর পরবর্তীতে দেখেন এগুলা আপনারা রিডিং পড়ার জন্য পড়তে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে নলেজ বাড়ানোর জন্য পড়তে পারেন যে সার্কিট, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার কত ভোল্টে কাজ করে, কত এমভিএতে কাজ করে, এগুলো পড়তে পারেন। এগুলো আমি বাদ দিলাম আপাতত। হ্যাঁ, এগুলো আপনারা স্লাইড 2-তে পড়ছেন, যেগুলো এই টপিকগুলো বাদ দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন যেভাবে চাইছি সেভাবে লিখলে তো মার্ক পাবেনই, তাই না? হ্যাঁ, ঠিক হলে মার্ক পাবেন। আচ্ছা, এখন দেখেন যে এই যে আমরা আপনি যে বললেন যে কী কী পোর্শন আপনি বাদ দিবেন, বাদ আসলে না, এগুলো আপনি একটু রিডিং পড়বেন, কিন্তু এক্সামের জন্য কম ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসেন আমরা এই যে সার্কিট ব্রেকার রেটিং, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। আসলে এই টপিকটা আরেকটু যদি আমি ভালো মতো লিখি, এটা তো আজকে আমি কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, এই দুইটার আমরা একটু আমাদের এই আগামীতে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য এটা কাজে লাগবে। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কিছুটা নলেজ এটা এখন দেখবেন। আচ্ছা, ইন্ডাক্টরের ধর্ম কি বলেন তো? ইন্ডাক্টরটা কি করে আসলে? দিক পরিবর্তন করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু হচ্ছে ইন্ডাক্টরের মেইন মানে আপনারা কিভাবে একটা ইন্ডাক্টরকে যদি বলি এর বৈশিষ্ট্য কি, তাহলে কি বলবেন? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটারই একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা পার্শিয়ালি কিছু বলছেন, কিন্তু বাকি জীবনের জন্য মনে রাখেন যে ইন্ডাক্টর হচ্ছে আপনার কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়, opposes the changes of current. আর ক্যাপাসিটর হলো ভোল্টেজ পরিবর্তনকে বাধা দেয়। এটা বাকি জীবনের জন্য মনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন, যে ইন্ডাক্টর বাধা দেয়। কারেন্টের পরিবর্তনটা দ্রুত হওয়া মানে আপনার হচ্ছে আপনি এসি সার্কিটে কাজ করতেছেন, তখন কারেন্টেরটা তো আপনার পজিটিভ নেগেটিভ দুইটা দিক পরিবর্তন হয়ই অলওয়েজ। প্রবাহ না, কারেন্ট যে পরিবর্তন হইতেছে না, এসি সিগন্যাল মানে কি পজিটিভ নেগেটিভ, এ হচ্ছে জড়তা সৃষ্টি করে। যে আপনার একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেল, তারপরে হচ্ছে কি হয় বলেন তো, ইন্ডাক্টরের মধ্যে একটা চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা নিজেদের একটা কারেন্ট প্রবাহিত করে, বুঝতে পারছেন? যেমন হচ্ছে অপোজিট ফ্লো করে না, এটা ধরেন হচ্ছে আমার একটা সোর্স, এটা হচ্ছে ইন্ডাক্টর, এখানে ধরেন একটা লোড আছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে সিরিজ কারেন্টে মনে করেন আই যাচ্ছে, এটা যেহেতু কয়েল, এর চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এই কারেন্টটা যখন এদিক দিয়ে চলে প্রবাহিত হয়ে যায়, তারপরে এই নিজস্ব একটা ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এ নিজেই একটা সোর্স হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? না, ডিরেকশন উল্টা দিক হবে না, ডিরেকশনটা সেম দিকেই হবে, কিন্তু হচ্ছে আপনার প্রবাহের পরিবর্তনটাকে আপনি বাধা দিবে, বুঝতে পারছেন? যে এই কারেন্টটা এখান থেকে চলে গেল,
তারপর এখানে ম্যাগনেটিক ফ্লাক্স একটা ক্রিয়েট হয়ে থাকার কারণে সে হচ্ছে চায় আরও কারেন্ট প্রবাহিত করো, মানে হচ্ছে এ তো চলে গেল, রেস তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়ে থাকার কারণে এই ইন্ডাকটেন্সটা একটা স্টোরেজ হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? মানে এই স্টোরেজটা শেষ হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে শেষ হবে, বুঝতে পারছেন কী বলতে চাইছি আমি? আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনার ওই ইন্ডাক্টরের এই ইনফরমেশনটা কাজে লাগবে, এটা একটু লিখে রাখতে পারেন। ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা স্টোর হয়ে থাকে সেটা হচ্ছে ½ Li²। এল হচ্ছে ইন্ডাক্টরের নিজস্ব ইন্ডাকটেন্স, যেখান থেকে আপনারা যদি চান লিখতে পারেন এই ইকুয়েশনটা, এই WL = ½ Li²। দেখেন স্যার একটা জিনিস হাফ এলআই স্কয়ার আর অপোজিটটা চেঞ্জ অফ ভোল্টেজ, অর্থাৎ হচ্ছে ক্যাপাসিটরটা মানে ডাইরেক্ট একদম ফ্যানটা ওই ভোল্টেজ হয়তো কোনো সমস্যা হতে পারে না, ব্যাপারটা কি শোনেন, ক্যাপাসিটর মানে কি বললাম যে অপোজিটটা চেঞ্জ অফ ভোল্টেজ। ভোল্টেজটা যদি সে ক্যাপাসিটরটা নিজের মধ্যে চার্জ করে রাখে, তাহলে কি আগে যে আপনার সোর্স একটা ছিল, সোর্স যেভাবে প্রভাবিত করতো সেইটার সে নতুনভাবে পরিবর্তন হইতে বাধা দেয়, তার নিজের মধ্যে চার্জ করে রাখছে, সেই চার্জ দিয়ে সে নিজে থেকেই চলবে। তার মানে কি আগের সোর্সটা থাকা যে কথা, এখন ক্যাপাসিটরটা থাকা সেম কথা না? বুঝতে পারছেন কি বলতে চাইতেছি? মানে আগের সোর্স যেভাবে প্রবাহিত করতো, নতুন ক্যাপাসিটরের মধ্যে চার্জটাও সেভাবে পরিবর্তন করবে। তার মানে কি পরিবর্তনটাকে বাধা দেয়। বোঝা গেছে ব্যাপারটা? ধরেন একটা ওই ব্যাটারি থেকে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ব্যাটারিটা একটা লোডকে সাপ্লাই দিত, এখন ক্যাপাসিটরটাকে আপনি প্যারালাল রাখার কারণে ক্যাপাসিটরটাই ওই লোডকে সাপ্লাই দিচ্ছে। তার মানে কি সে কি কোনো পরিবর্তন করছে? পরিবর্তনটাকে বাধা দিচ্ছে কিন্তু। বোঝা গেল? এখানে দেখেন যে যেটা আমি বললাম যে ইন অ্যান ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি, মানে কারেন্টের পরিবর্তনটাকে ইন্ডাকটিভ সার্কিটটা বাধা দেয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে এই যে যেহেতু আমাদের আপনার আরেকটা আমি ইনফরমেশন বলছিলাম যে আপনার সার্কিটটা ব্রেক করি আমরা কখন, একটা পজিটিভ হাফ সাইকেলটা যখন নেগেটিভের আগে যায় ওই 0 পয়েন্টটাতে আমরা সার্কিটটাকে ব্রেক করি, হ্যাঁ, 0 ক্রসিং পয়েন্টে। এখন যদি 0 ক্রসিং পয়েন্টে আমরা সার্কিটটাকে আমরা ব্রেক করি, তখন এই আই এর মানটা হচ্ছে 0 থাকে, তখন আমাদের ওই সার্কিটটাতে কোনো স্টোরড এনার্জি কিন্তু থাকে না, যার কারণে নতুন করে আর্ক তৈরি হতে পারে। তো যদি আমরা সার্কিটটাকে 0 পয়েন্টে যাওয়ার আগেই ব্রেক করি, আই এর কিছুটা মান থাকে, তাহলে ওই ইন্ডাক্টরের জন্য ½ Li² একটা মান থাকবে, সেই মানের জন্য আমাদের নতুন করে আবার আর্ক ক্রিয়েট হতে পারে। বোঝা গেল কি বললাম নাকি বুঝিনি? স্যার একেবারে জিরোতে মানে আই যখন একেবারে 0 ক্রস হ্যাঁ 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 0 হ্যাঁ, তখন 0। তখন যদি আপনি ব্রেক করেন ½ Li² এর মান কত? 0। আই যেহেতু 0, ওটাও 0। তখন ইন্ডাক্টরের ধর্ম কি? ওই যে কারেন্টের পরিবর্তনকে বাধা দেওয়া, নিজের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে রাখে। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের কি করে? যখন সার্কিটটাকে আমরা ব্রেক করি, এই আই এর মানটা যদি 0 রাখতে পারি আমরা, তাহলে ½ Li² মানও 0। নতুন করে আর কোনো ভোল্টেজের জন্য আর ক্রিয়েট হইতে পারবে না। কিন্তু আমি যদি একটু 19-20 করি, আমি যদি 0-তে যাওয়ার আগে ব্রেক করে দিই, তাহলে আই এর একটা মান আছে, ½ Li² একটা মান থাকবে, ইন্ডাক্টর একটা স্টোর এনার্জি থাকবে। এই স্টোরড এনার্জির জন্য ও করে কি, সার্কিটটা যখন ব্রেক করা হয় ওখানে আবার আর্ক তৈরি করবে, সেটা তো খারাপ, তাই না? এই কথাগুলো এখানে বলা আছে, আপনারা যদি একটু পড়তে পারেন না। আমাদের মেইন কাজ ছিল হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কিছুটা ধর্ম ব্যাখ্যা করা, সেটা এখানে ক্যাপাসিটরের চেয়ে ইন্ডাক্টরটাই বেশি লাগবে, কারণ সামনে আমরা যখন যাব তখন আমরা দেখব। এরপরে আমরা টপিকের নাম দেন হচ্ছে ট্রানজিয়েন্টস ইন আরএল সার্কিট। আমরা আস্তে আস্তে মেইন পড়াশোনার দিকে যাচ্ছি। আমাদের আজকের যে লেকচারটা আমরা শুরু করছি, এটার হচ্ছে মেইন পোর্শনে আমরা এখন আসতেছি, ট্রানজিয়েন্টস অফ আরএলসি সার্কিট।
আচ্ছা, এখানে সি নাই, তারপরও হচ্ছে সি দিয়েও আমরা দেখব। এখানে দেখেন যে আমরা যে ইলেকট্রিসিটিটা জেনারেট করতেছি সেই জেনারেটরটা হচ্ছে একটা সোর্স হিসেবে এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা। আর এইটা হচ্ছে আপনার সেই ট্রান্সমিশন লাইনের নিজস্ব একটা আপনার রেজিস্ট্যান্স থাকে। আর এই এলটা দিয়ে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনাদের ইন্ডাকটিভ লোড থাকতে পারে না, যে কোনো ধরনের ইন্ডাকশন মোটরই তো একটা ইন্ডাকটিভ লোড, তারপর হচ্ছে ট্রান্সফরমারও তো একটা ইন্ডাকটিভ হিসেবেই কাজ করে না। ট্রান্সফরমারের যে কারেন্টটা সেটা কিন্তু টোটাল ইন্ডাকটিভ ইন নেচার, তাই না? কারণ হচ্ছে প্রাইমারিতেও আপনার কুণ্ডলী থাকে, সেকেন্ডারিতেও কুণ্ডলী থাকে। সো ইয়ার মধ্যে ট্রান্সফরমার মধ্যে দিয়ে সার্কুলেটিং কারেন্টটা হচ্ছে ইন্ডাকটিভ কারেন্ট। এখন দেখেন যে এখানে আমরা একটু দেখি কি বলছে এরা। In order to approach the problem calculating the initial current when the synchronous generator is short circuit, we consider a RL series circuit. এই সিরিজ সার্কিটটা এখানে কীরকম সেটা দেখছেন আপনারা। এরপরে আসেন যে এখানে কি আসতেছে। আচ্ছা, যখন কোনো ধরনের ফল্ট হবে তখন হচ্ছে আপনাদের এই যে এখানে যে বলে দিছে, আমরা এই লাস্ট লাইনটা যে একটু পড়লাম, ইন অর্ডার টু অ্যাপ্রোচ দ্য ক্যালকুলেটিং ইনিশিয়াল কারেন্ট হোয়েন দ্য সিঙ্ক্রোনাস জেনারেটর ইজ শর্ট সার্কিটেড। শর্ট সার্কিট একটা ফল্ট হয়ে আছে, যখন কোনো ফল্ট হবে বা শর্ট সার্কিট ফল্ট হবে তখন সার্কিটটা টোটাল এসি নেচারের থাকবে না, তার মধ্যে কিছুটা ডিসি নেচারের থাকবে। সেই ডিসি নেচারের জন্য আপনাদের প্রথম কয়েক হাফ সাইকেলে অনেক বড় একটা পিক পাবেন আপনি। এই যে দেখেন এই যে এই নীল লাইনটা যেটা, সেটা হচ্ছে ডিসি নেচার, আর এটা হচ্ছে আপনাদের এসি নেচার। এই দুইটা যদি যোগ করি তাহলে হচ্ছে জিনিসটা এরকম হবে। তাহলে প্রথম একটা সাইকেল, দুইটা সাইকেল, হ্যাঁ এসি সিগন্যালের মতো, কিন্তু হচ্ছে দেখেন প্রথম 1 2 3 সাইকেলের পিকটা অনেক উপরে উঠে গেছে না। এটা কিসের জন্য হয়? এই যে ডিসি, হ্যাঁ ডিসি এই যে এখানে একটা ডিসি, এটা যোগ এটা দুইটা যোগ হয়ে আমাদের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে গেছে। এটা প্রথম 2-3টা সাইকেলের জন্য হয়। এই যে দেখেন এখানে আমাদের যদি ফল্ট কারেন্টের সমীকরণটা আমরা দেখি, দেখতে এরকম হয়। প্রথম পোর্শনটা বলেন তো কি নেচারে? এটা সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা। এটা একটা সাইন ওয়েভ না? সাইন আছে। এই সাইন ওয়েভের এটার ম্যাগনিটিউডটা ভিএম বাই জেড না? সাইন ওয়েভের যে ভোল্টেজটা তারকে দিয়ে যদি আমরা ইম্পিডেন্সটাকে ভাগ করি তাহলে আমরা কারেন্টের ইয়াটা পিকটা পাবো না? বোঝা যাচ্ছে কি বলতেছি? ভি বাই আর যদি করি তাই কারেন্টের পিকটা পাবো। আর এই যে এই পোর্শনটা হচ্ছে দেখে ই টু দি পাওয়ার মাইনাস আর টি এল আর টি বাই এল ইন্টু সাইন আলফা মাইনাস থিটা, হচ্ছে ডিসি কম্পোনেন্ট। ই টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকলে সেটা এরকমভাবে নিচে নামে, যে কার্ভটা হচ্ছে এই যে এটা। আপনারা যদি একটা শর্ট সার্কিট কারেন্ট অ্যানালাইসিস করেন, কারেন্টটা দেখতে এরকম হবে। বোঝা গেল কীরকম হবে? এটা কিন্তু একেবারে নতুন জিনিস। হ্যাঁ, এটা একটু ডিকিং হয়। এই যে এটা হচ্ছে নীল লাইনটা, সেটাই দেখাচ্ছে এই যে ডিকিং নেচারের। এটা আপনারা ওই যে পড়ছেন না ম্যাথের মধ্যে, ওই হ্যাঁ শুরুতে যখন শর্ট সার্কিট হয় তখন বেশি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিগার, এটা আপনাদের দেখা উচিত ভালো মতো। এই যে আপনাদের প্রথম কয়েক সাইকেল যখন কারেন্টটা অনেক পিকটা ম্যাগনিটিউডটা বেশি ছিল, তখন হচ্ছে লাল একটা সাইকেল, দুইটা সাইকেল, তাই না? এই দুইটা সাইকেলকে, এই সময়টাকে বলা হয় সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এই সময়ের মধ্যে কারেন্টের পিকটা সবচেয়ে বেশি থাকে কোনো যদি ফল্ট হয়। আর এই সময়টার মধ্যে সার্কিটটা আমরা ব্রেক করতে পারি না। তাহলে সব সার্কিট ব্রেকারকেই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা সহ্য করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। বোঝা গেল কি বললাম আমি? এ লাইন সাবট্রানজিয়েন্ট একটা নাম, বুঝছেন? সময়টাকে আমাকে 3 ভাগে ভাগ করছি। 3 ভাগের মধ্যে প্রথম যে ভাগটা, যে ভাগের প্রথম 2টা সাইকেল আছে মনে করেন, এখানে দেখেন 2টা সাইকেলই আছে না? 2টা সাইকেলে কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি থাকে যখন ফল্ট হয়। এই সময়টাকে আমরা নাম দিছি সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এরপরে দেখেন এই একটা সাইকেল, 2টা সাইকেল, 3টা সাইকেল, এরকম 3-4টা সাইকেল যে সময়টা নিয়ে আছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। এরপরে ফলটাকে যখন ক্লিয়ার করে দেওয়া হয় তখন যে পিরিয়ডটা সেটা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। তাহলে আমি কি বললাম? লাল লাইনটা যখন থাকে তখন হচ্ছে আমাদের সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে
সার্কিটটাকে আমরা ব্রেক করতে পারি না। এই যে এই সময়টা কতটুকু বলেন তো, 2/50 সেকেন্ড, তাই না? 50 ফ্রিকোয়েন্সি। হ্যাঁ 50 হার্টজ না ফ্রিকোয়েন্সি, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। তাহলে একটা ফ্রিকোয়েন্সিতে একটা মানে টোটাল আপনার ইয়াতে 50টা সাইকেল থাকবে, 1 হার্টজের মধ্যে 50 সাইকেল থাকবে। তার মধ্যেও 2টা সাইকেল আমাদের সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে আছে। মানে এই সময়টা কতটুকু, 2/50 না, 2/50 এই সেকেন্ড, 2/50 সেকেন্ডের মধ্যে আমাদের সার্কিটটাকে আমরা ব্রেক করতে পারি না। কারণ হচ্ছে আমাদের টেকনোলজি এত এখনও উন্নতি হয় নাই, যেহেতু ফল্ট হয়েছে t=0 সেকেন্ডের মধ্যে আমরা সার্কিটটাকে ব্রেক করে দিতে পারবো। এই সময়টা আমাদের সার্কিটটাকে আমরা ব্রেক করতে পারি না। কিন্তু এরপরে ট্রানজিয়েন্ট যে পিরিয়ডটা সবুজ, এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে এসে আমরা সার্কিটটাকে ব্রেক করে দিতে পারি। এই লাল যে নেচারের কারেন্টটা, এই কারেন্টটাকে বলা হয় মেকিং কারেন্ট, যেটা হচ্ছে আপনাদের ফলটাকে মেক করতেছে। এখানে আপনারা যদি নিচে আসেন, তাহলে আপনারা যদি একটু, আমি যে কথাগুলা আমি বলতেছি এখন বোঝাচ্ছি, সেই কথাগুলাই এখানে বলা আছে। মেকিং কারেন্ট কথাটা এবং ব্রেকিং কারেন্ট কথাটা এখানেই কোথাও বলা আছে। আচ্ছা, এটা আমরা যখন পড়বো তখন বলবো, আপাতত আমরা বাংলায় শুনে রাখেন। মেকিং কারেন্টটা কোনটা এখন বলেন তো, মেকিং কারেন্ট কোন পিরিয়ডে থাকে বলেন তো? মেকিং কারেন্ট সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে থাকে। মানে হচ্ছে ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পর সার্কিটটা এখনও ব্রেক করা শুরু করতে পারে নাই, ফল্টটাকে মেক করার জন্য যে কারেন্টটা সেটা হচ্ছে মেকিং কারেন্ট। তাহলে এটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে থাকে। প্রত্যেকটা সার্কিট ব্রেকারের এই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের মেকিং কারেন্টটা সহ্য করার মতো ইয়াটা থাকতে হবে তার। এরপরে ট্রানজিয়েন্ট পিরিয়ডে গিয়ে আমরা সার্কিটটাকে ব্রেক করে দিই, এবং এই যে ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা তাকে বলা হয় ব্রেকিং কারেন্ট। সার্কিটটা যখন ব্রেক হচ্ছে তখন এই কারেন্টটা আমরা দেখতে পারতেছি। এখন এই কারেন্টটা কী জন্য হয় বলেন তো? সার্কিট থেকে আমরা ব্রেকই করে দিলাম, তাহলে এই কারেন্টটাকে আমরা দেখবো কেমন? সার্কিটটা যদি আমরা ব্রেক করে দিই, কারেন্ট কি দেখতে পারার কথা? কোনো আইডিয়া আছে বলেন তো? হ্যাঁ, সেটা একটা কথা। আর ওই যে আর্ক হয়, যে সার্কিটটা ব্রেক করলে আর্ক হয়ে যায় না, আর্কটা একটা ভার্চুয়াল একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে না? এই ভার্চুয়াল কন্ডাক্টরের জন্যই আমাদের এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা আমরা দেখতে পারি, এবং এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে আমরা সার্কিটটাকে ব্রেক করে দিই। আর স্টেডি স্টেট পিরিয়ড হচ্ছে সব ধরনের ফল্টকে আমরা সার্কিট ব্রেকার যদি ওপেন করে যদি ক্লিয়ার হওয়ার পরে আবার যে আগের স্টেটের যে ফিরে যখন যায় কারেন্টটা, তখন যে কারেন্টটা সেটাকে বলা হয় স্টেডি স্টেট পিরিয়ড কারেন্ট। বুঝতে পারছেন? আর এই সময়টাকে বলা হয় স্টেডি স্টেট পিরিয়ড। আপনারা এই এই ওয়ার্ডগুলো কি নতুন শুনলেন? সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ড। আমার মনে হয় শোনার উচিত। ধীর স্থির না, মানে হচ্ছে যেটা আপনার ন্যাচারাল কন্ডিশন, যেটা হ্যাঁ ন্যাচারাল, সব ফল্ট ক্লিয়ার, ন্যাচারাল হয়ে গেল, আগের কন্ডিশনে চলে গেল, তখন যে এসি সাইকেলটা সেটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট পিরিয়ড। আচ্ছা, তিন ধরনের আপনারা পিরিয়ডের নাম শুনলেন। এখান থেকে আপনারা কি পড়বেন জানেন? এখান থেকে আপনারা হচ্ছে দেখেন, ইন আদার ওয়ার্ডস দ্য ব্রেকিং কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট আন্ডার ট্রানজিয়েন্ট পিরিয়ড। এই কথাটা আমি মাত্র বললাম না? ব্রেকিং কারেন্টটা কি? ট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা সেটা হচ্ছে ব্রেকিং কারেন্ট, সেটা হচ্ছে এখানে এই নীল কালার বলা আছে। মেকিং কারেন্টটাও এখানে কোথাও বলা আছে, আমি এখানে এখন দেখতেছি না। মেকিং কারেন্টটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ড কারেন্ট, সেটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। তাহলে এখান থেকে আপনারা দুইটা যে টার্ম, মেকিং কারেন্ট এবং ব্রেকিং কারেন্ট, এই দুইটা পড়বেন। এটা জেনে রাখবেন, এটা আসতে পারে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, তখন আপনি লিখতে হবে। মেকিং কারেন্টে
এটা হচ্ছে ব্রেকিং কারেন্ট, যেটা আমার ইয়া করা আছে। আর মেকিং কারেন্টটা এখানে লেখা আছে কোথাও, আমি এখন খুঁজে পাচ্ছি না। মেকিং কারেন্টটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা, সেটাই হচ্ছে মেকিং কারেন্ট। ফল্ট তৈরি হওয়ার সময় যে কারেন্টটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে মেকিং কারেন্ট। এখানেই আছে, আপনারা একটু রিডিং পড়লেই পাবেন, তাও আমি এখন চোখে পড়তেছে না আমার এখানে কোথায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকিং। making all the making current of the city circuit breaker. কোথায়? This peak value of all current is কোন লাইনে, কত নম্বর লাইনে বলেন তো? নিচে। একেবারে নিচে। Bold করা means দুই লাইনে। আচ্ছা, if a circuit breaker closes contact, the current will increase a peak during the first half cycle. This peak value current is called making current. হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে এই দুই লাইন শিখবেন, এইটা লাইনটা আর হচ্ছে এই নিচের এই প্যারাটা। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের যে কারেন্টটা, যে সেটা হচ্ছে আপনার মেকিং কারেন্ট, সেটা একটু দেখবেন। পেজ নাম্বার কোথায় স্যার? পেজ নাম্বার হচ্ছে আপনার এটা, উপরেরটা মানে কোনটা? ব্রেকিং। আচ্ছা, এটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড হচ্ছে ফল্ট কারেন্ট। ট্রানজিয়েন্ট পিরিয়ডটা হচ্ছে যে পিরিয়ডটা হচ্ছে আপনার সার্কিটটাকে ব্রেক করে দিবেন। হ্যাঁ, ব্রেক করে দিবেন, কিন্তু ওই যে আর্কিং থাকে, আর্কিংয়ের জন্য কারেন্টটার তো একটা ওয়েভ শেপ আমরা দেখতে পারি, সার্কিটটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না, সেই কারেন্টটাকে বলা হচ্ছে ব্রেকিং কারেন্ট। সার্কিট ব্রেকার ব্রেক হওয়ার পরে যে কারেন্ট। আর সব ফল্ট ক্লিয়ার করে ফেলছেন আপনি, তখন হচ্ছে সিস্টেমে আবার আগের মতো ভোল্টেজ, এটা কারেন্ট যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে এই স্টেডি স্টেট পিরিয়ডটা। স্টেডি স্টেট পিরিয়ড। হ্যাঁ, সব ফল্ট ক্লিয়ার করলেন আপনি, হ্যাঁ, আবার পূর্বাবস্থায় যখন ফিরে যাবেন তখন হচ্ছে নর্মাল জেনারেল যে ন্যাচারাল কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে স্টেডি স্টেট। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট পার্ট ক্লোজ করছি, আপনারা হচ্ছে একটু ভিডিওটা ক্লোজ করেন, আমরা এরপরে নেক্সট পার্টটা শুরু করব।